নাক বোচা কেন? ভবিষ্যতে এইসব বোচা নাক দিয়ে মেয়ে পটাতে পারবি না। এই দেখ, তোর মায়ের নাক একদম সোজা, দেখেছিস? প্রয়োজন হলে নাক টেনে সোজা করবি। এইসব বোচা নাকওয়ালা ছেলেদের প্রেমে কেউ পড়ে না, বুঝছিস? মেয়ে পটাতে হলে মায়ের মতো সুন্দর নাক হতে হবে। আবার ওই আরেশ্বর নাক পাস না, শালার নাকটা পুরো বকের ঠোঁটের মতো সরু। আরশ নিজের নাকের এত বড় অপমান ঢোক গিলে সহ্য করে নিল। আজান কি বুঝলো? মাড়ি বের করে খিলখিল করে হেসে উঠল। হাসির সাথে স্বাস্থ্যবান শরীরটা নড়ে উঠল। নুসরাত আইজানের ঠোঁটে চুমু খেল, তারপর গালের কাছে নাক নিয়ে টেনে শ্বাস নিল। ঘ্রাণ ইন্দ্রিয়ে জনসন লোশনের মিষ্টি ঘ্রাণ লাগলো। আইজান হাসলো খিলখিল করে। নুসরাত নিজের মুখ নিয়ে আইজানের পেটের কাছে রেখে সুরসুরি দিল। আইজান পেটে সুরসুরি লাগতেই মাড়ি বের করে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। আরশ নিজেও হাসলো। নুসরাত আইজানকে তর্জনী আঙ্গুলে ঠোঁটে চেপে চুপ দেখালো। আইজান চুপ হয়ে গেল, মুখ দিয়ে শব্দ করলো আইজানকে পেটের ওপর বসিয়ে নুসরাত বুকে শুয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, অনেক মজা হয়েছে, এবার ঘুমাও। আইজান উঠে বসতে চাইল। নুসরাত পিঠে থাপ্পড় দিয়ে শুয়ে রাখলো। আব্বা ঘুমিয়ে পড়ো, আগামীকাল আম্মা আর তুমি বাইরে যাবো। নুসরাত পিঠে হাত বুলিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ বলল। কিছুক্ষণ পর আইজান ঘুমিয়ে পড়তেই আরো শেষে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। গলার কাছে মুখ রেখে টেনে শ্বাস নিল। নুসরাত সরে যেতে চাইল। আরশ দু হাত দিয়ে চেপে ধরে গালে চুমু খেলো। হাতে ভর দিয়ে নুসরাতের মুখের ওপর নিজের মুখ রাখলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নড়বি না। নুসরাত মুখ সরিয়ে নিল। আরশ নুসরাতের মুখ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে আনলো। ঠোঁট কামড়ে আইজানকে সহ পেঁচিয়ে ধরল। দেশে যখন ছিলি আইজানের কথা জানতি। নুসরাত কথা বলল না। আরশ নুসরাতের পেটে চিমটি কাটলো। নুসরাত চিমটি কাটার জায়গায় হাতের তালু দিয়ে ডলে আরশের দিকে কঠিন চোখে তাকালো। কথা বলছিস না কেন? ইচ্ছে করছে না। আরশ মাথা দিয়ে নুসরাতের নাকে মারল। নাকে মারা 2 মিনিটের মাথায় হাঁচি দিতে শুরু করলো। আরশ নুসরাতের চুল ধরে টেনে বলল, আইজানের কথা জানাসনি কেন আমায়? ইচ্ছে হয়নি। তোর ইচ্ছেতে সব। হ্যাঁ। আরশের রাগে নুসরাতের চুল ছিঁড়তে ইচ্ছে করলো। নুসরাতের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আইজানের কথা জানাসনি কেন? শেষবার জিজ্ঞেস করছি নুসরাত। নুসরাত শ্বাস ফেলল ধীরে ধীরে। আরশের কথায় কঠিন স্বরে জবাব দিল, আমি আপনার নখের যোগ্য নই, তাই ভাবলাম অযোগ্য একটা মেয়ের পেটে আপনার সন্তান আসছে, এটাই আপনার জন্য বড় লজ্জাজনক বলে আর লজ্জা দিয়ে কি লাভ, তাই জানাইনি। আরশ নুসরাতের গাল চেপে ধরলো এক হাত দিয়ে। এক হাত দিয়ে চুল টেনে ধরলো। তুই এখনো 2.5 বছর আগের কথা নিয়ে পড়ে আছিস। দুযুগ চলে গেলেও পড়ে থাকবো। যা পড়ে থাক, আমার কি? আরশ নুসরাতের গাল ছেড়ে দিয়ে আইজানকে টেনে নিয়ে গেল নিজের কাছে। নিজের পেটের ওপর শুয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। নুসরাত হাঁ করে তাকিয়ে থাকলো। চিৎকার করে বলল, আমার বাচ্চা। কিসের তোর বাচ্চা? এটা আমার বাচ্চা। বললেই হলো? হ্যাঁ হলো। অনেক সহ্য করেছে, আমার বাচ্চাকে দিন। আমি 9 মাস পেটে রেখেছি আর আপনি এখন বলছেন আপনার বাচ্চা? আরশ দিল না। নুসরাত আরশের টি শার্ট ধরে টেনে ফিরাতে পারল না। আইজানে দুঃখে কান্না করে দিল। আরশ কান্নার শব্দ শুনে মাথা কাত করে পিছু ফেলল। নুসরাতকে ভেঙিয়ে দাঁত কিলিয়ে হাসলো। তুই আইজান হওয়ার পর থেকে নেকা হয়ে গিয়েছিস, কথায় কথায় কান্না করে বসিস। নে তোর বাচ্চা। আইজানকে নিজের পেটের উপর রেখে এক হাত দিয়ে চেপে ধরল। নুসরাতকে টেনে নিজের এক হাতের উপর শুয়ে দিল। এভাবে ঘুমালে ঘুমা, নইলে ভাগ এখান থেকে। আমার বাচ্চা পাবি না তুই। শুনে রাখ, এটা আমার বাচ্চা। নুসরাত কথা বাড়ালো না। আইজানকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আরশের হাতের উপর। আরশ নিজের হাত আইজানের উপর থেকে নিয়ে এসে নুসরাতের হাতের উপর রাখলো। অন্ধকারে ঠোঁটে ভেসে উঠল মৃদু হাসির রেখা, যা না দেখলো নুসরাত আর না দেখলো অন্য কেউ। ফ্রান্সে সকাল 11টা বেজে 40 মিনিট। ইসরাত গলায় স্কার্ফ পেঁচিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। ঠোঁটে মৃদুমন্দ হাসি। ইসরাতের হাতে ঠান্ডা লাগায় হাত ওভারকোটের পকেটে ঢুকিয়ে নিল। ছোটখাটো স্টোরের সামনে দাঁড়াতেই স্টোরের ছেলেটা এগিয়ে আসলো। ইসরাতকে জিজ্ঞেস করলো, কমেন্ট পুইস যে ভয়েস আইডিয়া। ইসরাত হাঁ করে তাকিয়ে রইল। এখনো পর্যন্ত সে ফ্রান্সি ভাষা আয়ত্তে আনতে পারেনি, তাই ছেলেটার কথা কিছু বুঝলো না। আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন? লিটল বিট। ইসরাত হেসে বলল চলবে। ছেলেটাও সৌজন্যমূলক হাসলো। প্রেগন্যান্সি কিট আছে? ছেলেটা মাথা নাড়িয়ে প্রেগন্যান্সি কিট এনে দিল। ইসরাত টাকা দিয়ে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হলো।
অ্যাপার্টমেন্টে গিয়ে দেখলো জাইন চলে এসছে। ইসরাতকে বাহির থেকে আসতে দেখে চোখ তুলে একবার তাকিয়ে কাজে বিজি হলো। ইসরাত শুধু জিজ্ঞেস করলো, কখন এসেছেন? 5 মিনিট আগে। ইসরাত কথা বাড়ায় না, ওয়াশরুমে ঢুকলো। কিট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার পর যখন দেখলো কিটে পজিটিভ আসছে, ইসরাতের হাত ঝড়ের গতিতে কাঁপতে লাগলো। হাতের সাথে তাল মিলিয়ে পা সহ পুরো শরীর কাঁপতে লাগলো। নিজেকে সামলে কোনো রকম ওয়াশরুম থেকে বের হলো ইসরাত। এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। জাইনের সামনে গিয়ে দাঁড়ালো। জাইন ইসরাতকে সামনে এসে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকালো। কি হয়েছে? ইসরাত থরথর করে কেঁপে উঠল। জাইন উঠে দাঁড়িয়ে ইসরাতের কাঁধ চেপে ধরল। কি হয়েছে? এরকম অস্বাভাবিক আচরণ করছে কেন? জাইন ইসরাতের এক হাত চেপে ধরল। ইসরাত ঢোক গিলে প্রেগন্যান্সি কিট জাইনের দিকে এগিয়ে দিল কাপা হাতে। জাইন প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে ফ্রুকুচকে ইসরাতের দিকে তাকালো। কে? ইসরাত অতিরিক্ত উত্তেজনায় আমতা আমতা করতে লাগলো। ওটা দেখুন। জাইন কপালে ভাঁজ ফেলে তাকালো। যখন দেখলো কিটে পজিটিভ আসছে, জাইনের নিজের হাত কেঁপে উঠল। হাত থেকে শব্দ করে পড়ে গেল প্রেগন্যান্সি কিট। ইসরাতের দিকে তাকাতেই দেখলো ইসরাত সমান হারে কাঁপছে। জাইন ঢোক গিলে বলল, ইসরাত, বসো। ইসরাত বসলো। জাইন নিজেও বসলো ইসরাতের পাশ ঘেঁষে। হাত পা দুজনের কাঁপছে। জাইন ইসরাতের হাত চেপে ধরে কাছে আনলো। দুজন দুজনের দিকে তাকিয়ে হাত পা কাঁপা দেখে শব্দ করে হাসলো। তারপর সোফায় শরীর এলিয়ে শুয়ে পড়লো। জাইন ফিসফিস করে বলল, ধন্যবাদ তোমাকে রে, অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি একটা অনুভূতি অনুভব করানোর জন্য। দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সব থেকে বড় উপহার এটা আমার জন্য। ইসরাতেরও টনক নড়ল। হ্যাঁ, আজ তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। একটা স্পেশাল দিনে আরও একটা স্পেশাল খবর। এই দিনটা তার জন্য সত্যি একটা লাকি দিন। আপনাকেও ধন্যবাদ আমাকে এরকম একটা অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য। আর দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। 4 মাস পরের কথা। ইসরাতের পেট অস্বাভাবিক রকম ফুলে গেছে। জাইন 4 মাসের সময় এমন পেট ফোলা দেখে চিন্তিত হয়ে বলল। ডাক্তারের কাছে যাওয়ার পর জানালো এসব নর্মাল, অনেক ক্ষেত্রে এরূপ পেট ফুলে যায়। প্রেগন্যান্সির জন্য ইসরাতের মেজাজ সব সময় খিটখিটে থাকে। জাইনের সাথে ভালো কথা বলতে গেলে ঝগড়া লেগে যায় ইসরাতের। জাইন শান্তশিষ্ট মেজাজের হওয়ায় ধৈর্য ধরে সব সহ্য করছে। সেদিন খেতে গিয়ে সব উগরে ফেলে দিল ইসরাত। একে তো অস্বাভাবিক পেট ফোলা, দুয়ে খাবার খেতে পারে না। তার উপর ইসরাত সারাক্ষণ মেজাজ খারাপ হয়ে থাকে। ভালো কথা মুখ দিয়ে বের হতে গিয়ে তেতো কথা বের হয়। রুম একটু অগোছালো দেখলে চিৎকার করা শুরু করে। ইসরাতের মাতৃত্বকালীন অত্যাচার জাইন মুখ বুজে সহ্য করছে। এটা তো সামান্য। নুসরাতের কথা মনে হলে তো তার মাথা ঘুরে এখনো। শেষ রাতের দিকে মেয়েটা তাকে আর ইসরাতকে কিরূপ অত্যাচার করতো তা ভাবতেই গা শিউরে ওঠে এখনো। কি ভয়ঙ্কর ছিল দিনগুলো। আজ ইসরাতকে ডাক্তার দেখাতে গিয়ে জাইন জানতে পারলো ইসরাতের প্রেগন্যান্সির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার নিশ্চিত করেছেন কোনো কিছু হবে না। জাইন অ্যাপার্টমেন্টে ফেরার পর থেকে চোখ মুখ অন্ধকার করে বসে আছে। দুপুরের খাবার খেতে গিয়ে ইসরাত বমি করে ভাসিয়ে দিল। জাইন ইসরাতের দিকে তাকালো। গুলুমুলু মেয়েটা রোগা হয়ে গিয়েছে আগের তুলনায়। গলার শরীরের হাড্ডি বের হয়ে গিয়েছে। সবকিছু পরিষ্কার করে জাইন ইসরাতকে ড্রয়িং রুমে ডেকে পাঠালো। ইসরাত এসে বসলো। নাকে কিছু একটার গন্ধ লাগতেই পেট ঠেলে বমি বের হতে চাইলো। ইসরাত কপালে ভাঁজ নিয়ে জাইনের দিকে তাকালো। কি ডাকছেন কেন? অ্যাবর্শন করে ফেলে রে, আমার বেবি চাই না। ইসরাত জাইনের দিকে শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে চলে গেল রুমে। রুমের দরজা বন্ধ করলো ভেতর থেকে শব্দ করে। জাইনের সাথে কোনো রূপ বাক্য ব্যয় করলো না। 1 সপ্তাহ পরে কথা। ইসরাত রাগ করে জাইনের সাথে কথা বলে না। অ্যাবর্শন করানোর কথা বলার পর থেকে জাইন রাগ ভাঙানোর চেষ্টা অনেকভাবে করেছে, কিন্তু ইসরাত ঠাঁই হয়ে রয়েছে। রাতে ইসরাত একা বেডে শুয়েছিল। জাইন ইসরাতকে পেছন থেকে গিয়ে জাপটে জড়িয়ে ধরল। ইসরাত জাইনের হাত ছাড়ানোর চেষ্টা করলো। জাইন ছাড়লো না, উল্টো আরো শক্ত করে ধরল। জাইন ইসরাতের ঘাড়ে মুখ গুজে বলল, রে, আমার সাথে কথা বলো, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ইসরাত জাইনের সাথে কথা বলল না, শুয়ে থাকলো চুপচাপ। রে, আমার দিকে তাকাও। ইসরাত চুপ। জাইন জোর করে ইসরাতকে নিজের দিকে ফেরালো। জাইন ইসরাতের নাকে মুখে গালে চোখের পাতায় ঠোঁটে চুমু দিল। রাগ ভাঙানোর চেষ্টা করলো, কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ রে, ফরগিভ মি, আই এম সরি রে, আই এম রিয়েলি সরি।
ইসরাত বেড থেকে উঠে বসলো। জাইন কান্না চোখে ইসরাতের দিকে তাকিয়ে রইল। ইসরাত হাত বাড়াতেই জাইন ঝড়ের গতিতে ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাত হেসে উঠল। জাইন ইসরাতের কাছে গিয়ে পেটে চুমু খেলো। ফিসফিস করে পেটের কাছে বলল, পাপা সরি, পাপাকে মাফ করে দাও, আর এরকম কথা আমি জীবনে মুখে আনবো না। আই এম সরি। সন্ধেবেলা আজান বিছানার ওপর বসে খেলা করছে, নিজে নিজে কথা বলছে। নুসরাত শুকনো কাপড় গুছিয়ে কাবাডে রাখছে আর ছেলের সাথে কথা বলছে। আজানের মাড়ি দিয়ে ছোট ছোট সুচালো দাঁত বের হয়েছে। আর যখন খিলখিল করে হাসে তখন দাঁতগুলো দেখা যায়। আমা মা। নুসরাত আজানের দিকে তাকিয়ে হাসলো। কাপড় রাখতে রাখতে বলল, বলুন আব্বা। আই নাই নাই। নুসরাত হেসে উঠল। মাথা দিয়ে আজানের কপালে ধূপধাপ মারল। আব্বা আমার কি বলিস, এসব আমি বুঝি না। তোর আই নাই নাই জাপানিজ কথা। আজান খিলখিল করে হাসলো, মুখ দিয়ে শব্দ করলো, আমা। জি আব্বা। আর শেষে দেখলো মা ছেলে দুজন মিলে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আরুষ কোট সোফার উপর রেখে লাফ মেরে বিছানায় উঠে দুজনকে জড়িয়ে ধরল। নুসরাত উপরে থাকায় ব্যথা পেল। নাক কুচকে বলল, কোন জল হস্তি রে আমার উপর উঠেছে? আরুষ নুসরাতের কানের কাছে চুমু খেলো। আজানকে নিতে চাইলো, নুসরাত শক্ত করে ধরল। আরুষ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বলল, ছাড় আমার ছেলেকে। কিসের ছেলে? আরুষ এক পাশ টেনে ধরল, নুসরাত অন্য পাশ টেনে ধরল। আইজান আরুষা নুসরাতের দিকে ভয়ের চোখে তাকালো। দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভয় কেঁদে উঠল। নুসরাত ছেড়ে দিল আইজানের পা। আরুষ নুসরাতের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আইজানকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো। আইজানের কান্না থামতেই সে মায়ের কোলে আসার জন্য মোচড়ামুচড়ি শুরু করলো। নুসরাত আরুষকে তাচ্ছিল্য করে হেসে উঠল। হাত বাড়িয়ে কোলে নিল আইজানকে। আইজান লাফ মেরে চলে আসলো নুসরাতের কাছে। আমার আব্বাটা। নুসরাত গালে চুমু খেলো। আরুষ নুসরাতের কোমর চেপে ধরে কাছে টেনে আনলো। নুসরাতের দিকে তাকিয়ে বলল, চল একটা গেম খেলি। আইজানকে বিছানা ছেড়ে দিব, ও যার দিকে যাবে তার কথাই সব হবে। নুসরাত হাসলো। আইজানকে বিছানায় বসিয়ে দিতে সে উঠে দাঁড়িয়ে গেল। নুসরাত আবারও বসিয়ে দিল। বলা যায় না কখন আবার পড়ে গিয়ে ব্যথা পায়। নুসরাত আর আরুষ হাত বাড়িয়ে দিল। আরুষ আইজানকে ডাক দিল তার কাছে আসার জন্য, দুই হাত বাড়িয়ে। নুসরাত মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে রইল হাত বাড়িয়ে। আইজান আরুষের দিকে তাকিয়ে আরুষের দিকে হামাগুড়ি দিয়ে যেতে লাগলো। আরুষ বিজয়ের হাসি হাসলো। নুসরাতকে জিব্বা বের করে ভেঙালো। নুসরাত হেরে গিয়েও নির্ভেজাল হাসি দিল। আইজান আরুষের কাছে এসে নুসরাতের দিকে চলে গেল। ধপ করে আরুষের হাসি নিভে গেল। নুসরাত হা হা করে হেসে উঠল। হাসির শব্দ পুরো রুমে ঝংকার তুলল। আইজান মায়ের হাসির সাথে নিজেও মুখে হাত ঢুকিয়ে হেসে উঠল। রাত 8টা। আরুষ নুসরাতের পাশে শুয়ে অনেকক্ষণ ধরে মোস্টামুষ্টি করছে। নুসরাত আরুষের দিকে তাকালো, কপালে ভাঁজ ফেলে শীতল গলায় জিজ্ঞেস করলো, কি? আরুষ নখ মুখে ঢুকিয়ে কামড়াতে কামড়াতে দুঃখী গলায় বলল, এই আইজানটা গাধা হয়েছে, নিজের বাপকে চেনে না। এটা আমার সন্তান হতেই পারে না। নুসরাত আরুষের ফালতু কথায় কান দিল না। আইজানের পিঠে হাত বলিয়ে দিল, ঠোঁটে চুমু খেলো। আরুষ হিংসার চোখে তাকালো আইজানের দিকে। নুসরাতের হাত চেপে ধরে বলল, তুই যতটা আদর আইজানকে করিস ততটা আদর আইজানের পাপাকে করিস না। নুসরাত রাগী চোখে তাকালো। আরুষের মুখ ঠেলে সরাতে সরাতে বলল, আইজানের বাপ বাচ্চা নয় যে তাকে আদর করতে হবে। আরুষ নাক ফুলিয়ে নিল। নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, আমার আরেকটা বাবু চাই। নুসরাত আরুষের কথায় নড়ল না। মুখ ঘুরিয়ে রেখে আরুষকে খোঁচা মেরে বলল, আমার অজ্ঞান হওয়ার ইচ্ছা আছে। আরুষ থতমত খেলো, ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওটা অতিরিক্ত উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এইবারও অতিরিক্ত উত্তেজিত হয়ে মরে টরে যান, তাহলে আমার আর আমার বাচ্চার কি হবে? আরুষ নাক ফুলিয়ে তাকালো নুসরাতের দিকে। রাগ করে গালে কামড় মারলো। নুসরাত নড়ল না। তুই আমাকে খোটা দিচ্ছিস অজ্ঞান হওয়ার? ওটা তো অতিরিক্ত জার্নি আর ক্লান্তির জন্য বেহুশ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, খোটা দিচ্ছি। দূরে সরুন তো। এক বাচ্চার বাপ হয়েও ঘষাঘষি শেষ হয়নি। আমার সাথে কি মধু লাগানো যে সারা দিন রাত চিপকে থাকবে? আরুষ মাথা নাড়ল। নুসরাতের উপর দিয়ে লাফ মেরে আইজানের পাশে গেল। আইজানকে টেনে নিজের অন্য পাশে নিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল শক্ত করে বুকের সাথে। আইজান বাপের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট টেনে কেঁদে উঠল। আরুষের আগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করল। অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে বলল, রোমান্সই তো করতে পারলাম না ঠিকভাবে, আর বাচ্চা পয়দা হয়ে গেল।
আইজানের দিকে রাগে চোখে তাকিয়ে আরশ বলল, তোকে কে বলেছিল এত তাড়াতাড়ি আসার কথা? আসার সময় পেলি না? আর একটু রোমান্স করার পর আসলে কি হতো? থাপড়ে লাল করে ফেলবো। আরেকবার আমার বইয়ের পাশ ঘেসবি তো। আইজান আরশের দিকে তাকিয়ে কেঁদে উঠল শব্দ করে। নুসরাত বাপ ছেলের দিকে তাকিয়ে হিহি করে হেসে উঠল। আরশের ধমক খেয়ে আইজান হাত বাড়িয়ে দিল নুসরাতের কাছে আসার জন্য। নুসরাত আরশকে ডিঙিয়ে আইজানকে নিজের কাছে আনতে আনতে বলল, আমার মা পাগলা ছেলে, আমার আব্বাটা। আরশ আইজান আর নুসরাতকে ভেঙচি কাটল। আইজানের গাল চেপে ধরে চিমটি কাটল। নুসরাতের নাক চেপে ধরে মাথা দিয়ে কপালে মারল, ভেঙিয়ে বলল, আমার মা পাগলা ছেলে, আমার আব্বা। সর মা ছেলে আমার কাছ থেকে, যত সব নেকামি। 29 এপ্রিল 2027। অন্ধকার রাত। থাই গ্লাসের বাহিরে সাদা কণা ঝরে পড়ছে। আকাশ থেকে নিচে নেমে আসছে সাদা সাদা কণা। কণাগুলো গাছের শাখা প্রশাখা পাতার কোণে কোণে আটকে আছে। কংক্রিটের রাস্তার ওপর কণাগুলো পড়ে সাদা বর্ণ ধারণ করেছে। দেখতে যতটা মনোমুগ্ধকর লাগছে ততটা রাস্তায় হাঁটতে গেলে ভয়ঙ্কর। জাইন কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে বাহিরে। এই অসময় কেন স্নোফল হচ্ছে? এসব প্রাকৃতিক চিন্তা পাশে রেখে চুপচাপ বসে রইল। ইসরাত নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। জাইন চিন্তিত মুখে ইসরাতের দিকে তাকিয়ে আছে। গত 2 দিন যাবৎ তার চোখে ঘুম নেই। চোখ থেকে ঘুম হাওয়া হয়ে গিয়েছে। ইসরাতের ডেলিভারি ডেট 2 দিন আগেই পেরিয়েছে। ডক্টর ক্রিস্টিবেলা নিশ্চিত করেছেন কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়ে থাকে। টাইম পেরিয়ে যাওয়ার পর বেবি জন্ম নেয়, তাই চিন্তা করার কিছু নেই। তবুও জাইনের চিন্তার অবসান ঘটেনি। জাইন ইসরাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে পা ফেলে এগিয়ে আসলো। সিঙ্গেল বেডের পাশ ঘেঁষে বসলো জাইন। ইসরাতের হাত চেপে ধরে কেঁদে উঠল। চোখের কোনা গলে বেরিয়ে আসলো জলের ফোয়ারা। জাইন ইসরাতের হাতে চুমু খেলো অনেক সময় নিয়ে। ইসরাতের হাত দিয়ে নিজের চোখ মুছে নিল। হাত বাড়িয়ে ইসরাতের মুখে হাত বুলিয়ে দিল। সময়ের সাথে জাইনের শরীর কেঁপে উঠতে লাগলো। ইসরাতের পেটের কাছে মুখ গুজে ফিসফিস করে বলল, আমার বেবি চাই না, আমি তোমাকে চাই রে, তোমাকে। জাইন ডুকরে কেঁদে উঠল। চোখে জল বেডে ঘষে মুছে নিল। ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চলে আসো। দুজন মিলে যা যা ভোগান্তি দিচ্ছ, চলে আসার পর দুজন একজনের কাউকে ছাড়বো না। এক পায়ের উপর দাঁড় করিয়ে দুজনকে শাস্তি দেব। জাইন কথাটা বলার পরপর ইসরাতের পেটের উপর দিয়ে 2টো পা ভেসে উঠল। জাইন অবাক হয়ে তাকালো। ইসরাতের পরনে হসপিটাল অথরিটি থেকে কাপড় পরানো থাকায় সাথে কাপড়টা পাতলা হওয়ার দরুন কাপড়ের ওপর দিয়ে পা ভাসছে। সময়ের সাথে পা ভেসে ওঠা বাড়তে লাগলো। ইসরাত নড়ে চড়ে শুয়ে মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করে উঠল। ব্যথার জন্য নাক মুখ কুঁচকে রেখেছে। জাইন ইসরাতের মুখের দিকে তাকিয়ে যে জায়গায় পা ভেসে উঠেছে সে জায়গায় হাত বুলিয়ে দিল। ইসরাতের দিকে তাকিয়ে জাইনের চোখ বেয়ে গড়িয়ে পড়ল 1 ফোঁটা জল। 30 এপ্রিল 2027। রাতে ঘুম না হওয়ার দরুন জাইনের চোখের নিচে কালো আভা পড়েছে। চোখ ফুলে আপেলের মতো হয়ে আছে। জাইন ইসরাতের দিকে তাকালো। এখনো ঘুমিয়ে আছে। ঠোঁট কামড়ে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কপালে চুমুখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল ডক্টর ক্রিস্টিবেলার কেবিনের দিকে। বাইরে দাঁড়িয়ে নক করলো। ক্রিস্টিবেলা ভেতর থেকে বলল, কামিং। জাইন দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ক্রিস্টিবেলা কেবিনে বসে কিছু ফাইল চেক করছিলেন। জাইনকে দেখে অধর মেলে হাসলো। নরম কণ্ঠে জাইনকে বলল, গুড মর্নিং মিস্টার জাইন। ক্রিস্টিবেলা যতটা নরম কণ্ঠে অভিবাদন জানালো, জাইন ততটা শক্ত কণ্ঠে বলল, মর্নিং। ক্রিস্টিবেলার মুখের হাসি ধপ করে নিভে গেল। মনে মনে ভেঙচি কাটলো। লোকটা কি হাসতে জানে না? সুন্দর করে গুড মর্নিংও কি বলতে পারে না? ক্রিস্টিবেলা সৌজন্যতামূলক হেসে বলল, সিট ডাউন মিস্টার জাইন, দাঁড়িয়ে আছেন কেন? জাইন চেয়ার টেনে বসে পড়ল। ক্রিস্টিবেলা 2 হাত টেবিলে এনে ভাঁজ করে রাখলো। জাইন ক্রিস্টিবেলার দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। টেবিলের দিকে তাকিয়ে বলল, সি সেকশন করে ফেলুন। ক্রিস্টিবেলার মুখে রাগের আভা ফুটে উঠল। এই মাথামোটা লোককে বোঝাচ্ছে গত 2 দিন ধরে নর্মাল ডেলিভারি সম্ভব, তবুও এই লোক সি সেকশন বলে বলে মাথা খারাপ করে ফেলছে। ক্রিস্টিবেলা তার হাতে কলম ছুঁড়ে ফেলল টেবিলের ওপর। 2 হাত টেবিলের ওপর রেখে জাইনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। রাগ সামলে বলল, আমাদের হসপিটালে কিছু রুলস রেগুলেশন আছে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা নড়াচড়া করছে এবং নর্মাল ডেলিভারি করা সম্ভব
ততক্ষণ পর্যন্ত যেন আমাদের প্রচেষ্টা জারি রাখি। ঈশ্বরের কাছে শুক্রিয়া করুন, আপনার স্ত্রী এবং সন্তানেরা ফিট অ্যান্ড ফাইন আছে। আমরা আমাদের রুলস রেগুলেশন তো আর আপনার জন্য ভাঙতে পারি না। আর আপনি এত ডেসপারেট হচ্ছেন কেন মিস্টার জাইন? জাইন হাতের কাছে থাকা রুবিক্স কিউব ছুঁড়ে ফেলল। দূরে পড়ে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ক্রিস্টিবেলা ভয় পেয়ে তাকালো দরজার দিকে, যেখানে রুবিক্স কিউব পড়ে আছে। নিজেকে ধাতস্থ করে চোখ ফিরিয়ে নিয়ে আসলো ক্রিস্টিবেলা। জাইনের দিকে পূর্ণ দৃষ্টি দিল। জাইন রাগে কাঁপছে, বসা থেকে উঠে দাঁড়ালো। ক্রিস্টিবেলার দিকে রাগের চোখে তাকিয়ে বলল, আমার স্ত্রী আর সন্তানদের যদি কিছু হয়, আপনাদের কাউকে আমি ছাড়বো না। এই হসপিটালের নামে কেস করব। এই হসপিটাল বন্ধ করিয়ে ছাড়বো। আপনার পুরো ক্যারিয়ার নষ্ট করে দেব, একটাকেও ছাড়বো না। জাইন রাগে ফুঁসছে, চোখের সাদা অংশ লাল হয়ে আছে। ক্রিস্টিবেলার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি যখন বলছি সি সেকশন করানোর জন্য, তাহলে তোরা কি নর্মাল ডেলিভারি করার? আমাদের হসপিটালে কিছু রুলস রেগুলেশন আছে। কিসের রুলস রেগুলেশন? তুই কে নর্মাল ডেলিভারি করার? আমি যখন বলছি সি সেকশন, তাহলে সি সেকশন কর। জাইন আঙ্গুল তুলে ক্রিস্টিবেলাকে বলল, আমার বউ বাচ্চাদের কিছু হলে সবগুলোকে গলায় টিপে হত্যা করব। মাথায় তুলে আছাড় মারবো এক একটাকে। সবার আগে তোকে মাথায় তুলে আছাড় মারবো। তুই কেন সি সেকশন করিস নি মনে রাখিস। আর আমি ডেসপারেট হব না তো কি তুই ডেসপারেট হবি? জাইনের কথা বুঝলো না ক্রিস্টিবেলা। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। বুঝলো জাইন ভালো কিছু বলেনি তাকে। জাইন রাগ দেখিয়ে বড় বড় পা ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। ক্রিস্টিবেলা হেসে জাইনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। জাইনের পরনে দুদিন। ক্রিস্টিবেলা নিজেকে সুদূরে নিয়ে বলল, না না, 3 দিন আগের শার্ট, ইন করা শার্ট, প্যান্টের বাহিরে বেরিয়ে আসছে, জায়গায় জায়গায় ভাঁজ পড়ে আছে। ক্রিস্টিবেলা বিড়বিড় করে বলল, সাস এ ক্রেজি পারসন। ক্রিস্টিবেলা মাথা দুদিকে নাড়িয়ে হাসল। হেসে ফাইল দেখতে ব্যস্ত হলো। তার এই 10 বছরের কেরিয়ার জীবনে এই প্রথম এমন বইয়ের জন্য ডেসপারেট লোক দেখছে। চশমা ঠেলে নাকের ডগায় তুলে ফাইল দেখতে লাগলো। ভিডিও কলে কথা বলছে নুসরাত। মোবাইল বালিশের সাথে রেখে আইজানের ডাইপার চেঞ্জ করছে। ডাইপার চেঞ্জ করার শেষে নুসরাত আইজানকে দাঁড় করিয়ে প্যান্ট দিল। কোলে তুলে নিয়ে ফোনের দিকে তাকাতে আইজান ইসরাতকে ডাক দিল। মা, ইসরাত হেসে উঠল। আইজানের দিকে তাকিয়ে বলল, জি আব্বা। আইজান খিলখিল করে হেসে উঠে নুসরাতের কাঁধে মাথা রাখলো। নুসরাত ইসরাতের দিকে তাকালো। ইসরাত আগের তুলনায় রোগা হয়েছে। শরীর থেকে পেট আলাদা হয়ে গিয়েছে, মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে। নুসরাতকে ইসরাত জিজ্ঞেস করলো, রোগা হয়ে যাচ্ছিস কেন? নুসরাত কিছু বলার আগে আইজান কোল থেকে নেমে গেল। বিছানায় গড়াগড়ি খেয়ে বলল, ইছলাত। ইসরাত খিলখিল করে হেসে উঠল। আইজানকে বলল, জি আব্বা। আইজানও খিলখিল করে হেসে উঠল। বিছানার এপাশ থেকে ওপাশে গেল, আবার হাসল। ইসরাত নুসরাতের দিকে প্রশ্নার্থক দৃষ্টিতে তাকালো। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল, ডায়েটে আছি, কেন? মোটা হয়ে যাচ্ছি, শরীর নিয়ে হাঁটতে পারি না। আইজান বিছানায় গড়াগড়ি খেয়ে বলে, আতা আতা ইছলাত। নুসরাত ক্যামেরা ঘুরিয়ে দিল আইজানের দিকে। আইজান খিলখিল করে হাসলো, বালিশের কোনায় মুখ লুকালো। নুসরাত নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিল। ইসরাত বলল, ঠিক তো স্বাস্থ্য আছে, দেখতে ভালো লাগে তো, রোগা হচ্ছিস কেন? নুসরাত কিছু বলার আগে ওয়াশরুমের দরজা খুলে তাড়াক করে আরশ বের হয়ে আসলো। দেখে মনে হলো তড়িঘড়ি করে পেটে কোনো রকম টাওয়াল বেঁধে বের হয়েছে। টি শার্ট টেনে টুনে পরে দৌড়ে এসে নুসরাতের হাত থেকে মোবাইল কেড়ে নিল। ইসরাতকে উদ্দেশ্য করে বলল, জানিস ইসরাত তোর বোন কি করেছে? তুই জানবি কিভাবে? দাঁড়া আমি বলছি। এই যে আমার ম্যাডাম সামনের সপ্তাহ থেকে অফিস জয়েন করছেন, এই জন্য ডায়েট করে ম্যাডাম রোগা হচ্ছেন, যাতে নিউজ পেপারে ম্যাডামের ছবি বের হলে পুরুষ মানুষের নজর কাটতে পারেন। আবার কোনো ডিল সাইন করার পর যখন ম্যাডামের আর ডিলারের পিক সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে, তখন মানুষ যেন বলে দে মেড ফর ইচ আদার। নুসরাত আরশকে ভেঙচি কেটে মোবাইল টেনে নিয়ে নিল। আরশ 3/4 প্যান্ট পরে আসলো ধীরে সুস্থে। আজান বিছানায় শুয়ে মা বাবা ঝগড়া দেখছে। নুসরাত বলল, ভাইয়ার কথায় কান দিস না। আরশ দৌড়ে এসে নুসরাতের হাত থেকে ফোন কেড়ে নিল। জানিস ইসরাত, আমি ওকে বললাম তুই আইজানকে সাথে করে অফিসে নিয়ে যাবি। এই মহিলা কি বলে জানিস? পারবো না। বাচ্চা নিয়ে কেন অফিস করতে যেতে পারবে না? এটা ওর বাচ্চা না? ওই বাচ্চার মা ও না? অফিসে বাচ্চা নিয়ে গেলে তো বুঝতে পারবে সকলে ও একজন বিবাহিত মহিলা। নুসরাত ফোন কেড়ে নিল আরশের কাছ থেকে। আরশের চুল টেনে ধরে বলল, আপনি যখন নেচে কুদে একা একা
অফিসে যান তখন আমি কিছু বলি? তাহলে এখন চেঁচামেচি করছেন কেন? আইজান বিছানায় শুয়ে রয়েছে, দু পা উপরে তুলে। জাইন ইসরাতের পেছন থেকে গম্ভীর গলায় বলল, দুজনে এক কাজ করো, অফিসে যাওয়ার সময় গলাটার গার্ড ঝুলিয়ে ফেলো। যেখানে লেখা থাকবে আমরা দুজন বিবাহিত পুরুষ মহিলা, আমাদের একটি 15 মাসের বাচ্চা আছে, দয়া করে আমাদের দিকে কেউ নজর দিবেন না। আইজান জাইনের কথা শুনে মুখে হাত ঢুকিয়ে বসে আঙ্গুল খেতে লাগলো। আরশ নুসরাতের হাত থেকে ফোন নিয়ে নুসরাতকে বিছানায় বসিয়ে দিল। কাজ জড়িয়ে ধরে নুসরাতের পাশ ঘেঁষে বসলো। আইজান পেছন থেকে আসলো। নুসরাত আর আরশকে পাশাপাশি বসে থাকতে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট টেনে কেঁদে দিল। আরশ বিরক্তির চোখে তাকালো আইজানের দিকে, টেনে কোলে এনে বসিয়ে দিতে দিতে বলল, মা বাপকে একসাথে বসে থাকতে দেখলেই কান্না শুরু করিস কেন বলত? ইসরা দুজনের দিকে তাকিয়ে রইল। এক বাচ্চার বাপ মা হয়ে এরা এখনো মারামারি আর ঝগড়া বাদ দেয়নি, একে অন্যের পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। ইনায়া আর জায়ান ভাইয়া কোথায়? আইজান সামনে দাঁত বের করে হাসলো। ইসরাতের দিকে তাকিয়ে বলল, জানি মনে। ইসরাত শব্দ করে হাসলো। আইজানকে জিজ্ঞেস করলো, এটা তোমাকে কে বলেছে আব্বা? আইজান সামনে 4টা দাঁত বের করে হাসলো। নুসরাতের গালে মুখে সব থুতু লাগিয়ে বলল, আম্মা, আম্মা, মাম্মা। দেখেছো ইশরাত, এই বয়সে আমার ছেলেকেও হানিমুনে সম্পর্কে বলেছে। আমার ছোট্ট বাচ্চাটাকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছে। এই অবগতি আমি মেনে নিতে পারলাম না। জাইন ইসরাতকে নিজের দিকে ক্যামেরা দেওয়ার কথা বলল। জাইনের দিকে ক্যামেরা ঘোরাতেই জাইন বলল, আরশ 2008 সালে দেশে থেকে ফেরার পর ছোট চাচু আর ছোট আম্মু হানিমুনে যাওয়ার কথা শুনে তুই বলছিলে না নুসরাতকে নিয়ে তুই ও হানিমুনে যেতে চাস? নুসরাতের বুক ধক করে উঠল। আরশ থতমত খেয়ে নুসরাতের দিকে তাকালো। তার বড় ভাই তার এত বড় রহস্য এভাবে ফাঁস করে দিল। নুসরাতের দিকে তাকাতেই দেখল নুসরাত তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আইজান আরশের গলা ধরে ঝুলে বলল, আম্মা, আম্মা, আব্বা, আব্বা, জানিমুন। আইজান কথা শেষ করে দাঁত বের করে খিলখিল করে হাসলো। আরশ ঢোক গিলে আইজানকে কোলে নিয়ে দ্রুত রুম ত্যাগ করলো। এক প্রকার ওখান থেকে পালিয়ে গেল। নুসরাত এবার তাকালো ইসরাতের দিকে, জিজ্ঞেস করলো ইসরাতকে, বাবুদের জন্য কোনো নাম ঠিক করেছিস? ইসরাত তা ভঙ্গিতে মাথা নাড়ল। নুসরাত বলল, দুলাভাইয়ের কাছে ফোন দে। ইসরাত ফোন এগিয়ে দিল। জাইন ফোন হাতে নিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল, কোনো নাম ঠিক করেছেন দুলাভাই? হ্যাঁ ঠিক করেছি। আর নুসরাত মজা করা বন্ধ কর, আমি তোমার কিশোর দুলাভাই। একমাত্র বোনের একমাত্র জামাইকে দুলাভাই ডাকবো না তো কি ডাকবো? নুসরাত ভুলে যাচ্ছ কেন? আমি তোমার এক সম্পর্কে চাচাতো ভাই, এক সম্পর্কের ভাসুর। তাহলে ভাইটাকে জুছিয়ে নয় কি? নুসরাত কথা বাড়ালো না, জাইনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি একটা নাম ঠিক করেছি, ছেলে হলে নামটা রাখবেন। নুসরাত কোনো রকম টেনে টুনে জাইনকে ভাইয়া ডাকলো। সারা জীবন যাকে শালা বলে ডাকতো, আজ ভাইয়া ডাকতে গিয়ে অস্বস্তি হচ্ছে। ইসরাত শব্দ করে হেসে উঠল নুসরাতের মুখের দিকে তাকিয়ে। জাইন কপালে ভাঁজ ফেলে বলল, কি নাম? তেহরাব জোহান। আইজানের সাথে মিলিয়ে নাম রাখতে চাচ্ছ? সুন্দর হয়েছে নাম। নুসরাত টেনে টুনে হাসলো। ইসরাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখল নুসরাতের হাসি। যে মেয়ে আগে কথার সাথে হাসতে হাসতে লুটোপুটি খেত, সেই মেয়ে এখন ঠোঁট চেপে হাসে। ভাইয়া মেয়ে হলে কি নাম রাখবেন বললেন না? ঈশানী জাইন। আইজান রুমে ঢুকতে ঢুকতে বলল, পুপু, পুপু। ইসরাত হেসে উঠল। নুসরাত কপালে ভাঁজ ফেলে সামনে তাকালো। আইজান তাকে পুপু পুপু বলে ডাকছে। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা হ্যান্ডেল করে আসি, তারপর তোকে কল দিচ্ছি। যা হ্যান্ডেল করে আয়। নুসরাত কল কেটে দিল। ফোন ঢিল মেরে বিছানার এক পাশে রাখলো। আইজানের দিকে তাকাতেই দেখলো বিছানা ধরে উপরে উঠছে। নুসরাতের কাছে দৌড়ে আসলো। নুসরাত দরজার দিকে তাকাতেই দেখলো আরশ দাঁত বের করে হাসছে, এক হাত 3/4 প্যান্টের পকেটে রাখা। নুসরাতের চোখ ছোট হয়ে আসলো। আইজান নুসরাতকে পুপু পুপু বলে জড়িয়ে ধরতে গেলে নুসরাত ঠেলে সরিয়ে দিল। আঙ্গুল তুলে আইজানকে শাসিয়ে বলল, চুপ, একদম চুপ, থাপড়ে গাল লাল করে দিব। কে তোমার ফুপ্পু? সরো আমার থেকে, আমাকে স্পর্শ করবে না তুমি। আইজান ঠোঁট টেনে কেঁদে উঠল। নুসরাতকে আবারও জড়িয়ে ধরতে গেলে নুসরাত ঠেলে দূরে সরিয়ে দিল। একদম কাঁদবে না বাজে ছেলে, আর একটা আওয়াজ যদি তুমি মুখ দিয়ে বের হয় তাহলে মুখে কস্টেপ লাগিয়ে দিব। চুপ। আইজান নুসরাতের কাঁধে মাথা রেখে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে রাগে সামনে দাঁত দিয়ে কামড় মারল। নুসরাত ঠেলে দূরে সরাতে চাইল, ব্যথায় পারল না।
আজান শক্ত করে গলা পেঁচিয়ে নুসরাতের ধরে কাঁধে মাথা ফেলে দাঁড়িয়ে রইল। মাথা রাখা অবস্থায় বলল, আম্মা আব্বা আম্মা আম্মা মা মা। আরশ দাঁত কালানো বন্ধ করে বারান্দায় গেল। নুসরাত আয়জানের কানে কানে বলল,